আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে সান্তিয়াগো বার্নাবিউতে নিজেদের ঘরের মাঠে মাত্র 14 মিনিটে গোল কনসিড করা, 16 মিনিটে চুইমিনির গোলে লিড নেওয়া, 80 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক গোল, সেই সাথে ফেদেরিকো ভালভার্দের জোড়া অ্যাসিস্টে আমরা গত ম্যাচটাতে বেনফিকাকে 2-1 গোলে হারিয়ে দিয়ে সেই সাথে 3-1 গোলের এগ্রিগেট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ চলে গেলাম, যেখানে এখন আমাদের প্রতিপক্ষ হইতে পারে স্পোর্টিং সিবি কিংবা ম্যানচেস্টার সিটি। তো আজকের এই ভিডিওতে আমরা গত ম্যাচটাকে নিয়ে কথা বলার ট্রাই করব। এক্স্যাক্টলি রিয়াল মাদ্রিদ যে জয় পেয়েছে সেটা কিভাবে পেয়েছে এবং রিয়াল মাদ্রিদের এখনো উন্নতির জায়গা রয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে। প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, আমরা যখন বেনফিকার ঘরের মাঠে খেলতে গিয়েছিলাম ওইখানে আমরা বোলিং এর শিকার হয়েছি, আমরা রেসিজমের শিকার হয়েছি, যেখানে ভিনিসিয়াস জুনিয়রকে বানর পর্যন্ত বলা হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু গত ম্যাচটা রিয়াল মাদ্রিদের যেভাবে কেটেছে, আই মিন ফার্স্ট লেগটা যেভাবে কেটেছে, ওইখানে বাজে একটা অভিজ্ঞতা নিয়ে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবিউতে কিন্তু ফিরে এসেছিল। ওইখানেই রিয়াল মাদ্রিদ শপথ করেছিল, তোমাদেরকে আমরা একেবারে জায়গা মতো কিন্তু দিয়ে দিব, আর রিয়াল মাদ্রিদ সেই কাজটাই কিন্তু এখানে করেছে। দেখুন, ফার্স্ট লেগটাতে বেনফিকার ঘরের মাঠে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে রেসিজমের শিকার হইতে হয়েছে, যেখানে কিন্তু প্রতিপক্ষের ফুটবলাররা তাকে বানর বলেছিলেন। সেই সাথে আর্জেন্টিনার যে ডিফেন্ডার রয়েছে নিকোলাস ওথামেন্ডি, তাকে ভিনিসিয়াস জুনিয়রকে যেভাবে একটা বিশ্বকাপের ট্রফি, একটা কোপা আমেরিকার ট্রফি, একটা ফিনালিসিমার ট্রফি যেভাবে দেখিয়েছিলেন, পরবর্তীতে কিন্তু ওইখানে ভিনিসিয়াস জুনিয়র দারুণ একটা জবাব দিয়েছিলেন মাত্র 50 মিনিটে গোল করার মধ্য দিয়ে। ওই গোলের কারণে কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ 1-0 গোলের লিড নিয়ে সান্তিয়াগো বার্নাবিউতে এসেছিলেন এবং সান্তিয়াগো বার্নাবিউতে এসেই একেবারে বেনফিকাকে সুন্দর করে মরিয়ে পিছন দিক দিয়ে 2টা গোল দিয়ে দিয়েছে। তো শেষ পর্যন্ত বেনফিকা কিন্তু ম্যাচ থেকে আউট হয়ে গেছে। শেষ পর্যন্ত কিন্তু 3-1 গোলের এগ্রিগেট নিয়ে রিয়াল মাদ্রিদ রাউন্ড অফ 16-এ চলে গেছে। এখন আমরা আসি এই ম্যাচটাতে কে কেমন খেলেছে। প্রথমত আমি যে ফুটবলারটার কথা বলবো, কোর্তুয়া। ও তো ভাই, কোর্তুয়া যদি না থাকতো আমার কাছে মনে হয় যে আহ, গত ম্যাচটা রিয়াল মাদ্রিদের হাত ছাড়া ওই তো, তাতে কোনো সন্দেহ নেই। ওই গরম লাগতেছে, এক মিনিট এটা চালু করে। আচ্ছা, যাই হোক, গত ম্যাচটাতে যদি কোর্তুয়া না থাকতো ফার্স্ট হাফে কিন্তু আমরা সম্ভবত 3টা গোল কনসিড করতাম, যদিও একটা গোল ফার্স্ট হাফে কনসিড করেছি ম্যাচের মাত্র যে 14 মিনিটে কিন্তু আমরা গোলটা কনসিড করেছি। ওই কনসিড করার যে সিনারিটা, ওই সিনারির দিকে যদি তাকান তাহলে অবশ্যই লেফট ব্যাক কোথায় ছিল, তারপর কামাবিঙ্গা যখন লেফট ব্যাকের পজিশনটাতে ড্রপ, যখন ট্র্যাক ব্যাক করেছিলেন, তার ধ্যানটা আসলে কোথায় ছিল, ফোকাসটা তার ফুটবলের দিকে ছিল কিনা, এটাও কিন্তু বড় প্রশ্ন। কারণ আপনি যদি গোলের সিনারিটা দেখেন, ওই লেফট সাইড থেকে যে ক্রসটা এসেছিল, ওই ক্রসের আগে অফ দা বল মুভমেন্টে যে ফুটবলারটা রান করেছে ওর দিকে ফোকাসই রাখে নাই আপনার এই জায়গায় কামাবিঙ্গা, ফোকাসই রাখে নাই। ও হ্যাঁ, গত ম্যাচটাতে সে মিডফিল্ডার হিসেবে খেলেছিল, এটা যেমন সত্য, এট দ্য সেম টাইম ওটাও কিন্তু ধ্রুব সত্য যে যে গোলটা এসেছিল ওই মোমেন্টে কিন্তু তিনি লেফট ব্যাক পজিশনে ছিলেন, বাট তিনি অপোনেন্টের ফুটবলারের অন দা অফ দা বল যে মোমেন্টটা ছিল ওই মোমেন্টটা কিন্তু তিনি পিক করতে পারেন। দ্যাটস মিন রিয়াল মাদ্রিদ এইখান থেকে একটা ক্রসের শিকার হয়েছে, বাট পরবর্তীতে কিন্তু ওই ক্রসটা ফিরাতে গিয়ে রাহুল এসেনসিও যেভাবে শর্ট ব্লক করতে গিয়েছিলেন, ওইখান থেকে কিন্তু তার পায়ে লেগে নিজেদের গোল পোস্টে কিন্তু বলটা ঢুকে যাইতেছিল, যেখানে কিন্তু কোর্তোয়া দারুণ একটা সেভ দিয়েছিল, বাট পরবর্তীতে কিন্তু শেষ পর্যন্ত এখান থেকে আর গোলটা রিয়াল মাদ্রিদ ফিরাইতে পারে নাই, রিয়াল মাদ্রিদ গোল কনসিড করেছে। সো এইখানে কিন্তু আমরা লেফট ব্যাকের যে পজিশনটা ওইখানে কিন্তু দারুণ একটা উইকনেস রিয়াল মাদ্রিদের আমরা দেখতে পাইছি। এট দ্য সেম টাইম আমরা যদি রিয়াল মাদ্রিদের গোলের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই গোলের মাত্র 1 মিনিট পরে, মাত্র 16 মিনিটের মাথায় কিন্তু ফেদেরিকো ভালভার্দে দারুণ একটা অ্যাসিস্ট থেকে চুয়েমেনি দারুণ একটা গোল করেছেন এবং এই গোলের মধ্য দিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ 2-1 এগ্রিগেটে এগিয়ে গিয়েছিলেন। সো এখন পরবর্তী যে সিনারিটা আমরা দেখছি, যে একটা সময় রিয়াল মাদ্রিদ ম্যাচে 30 মিনিট পর্যন্ত ডোমিনেট করতে পারে নাই। মানে প্রথম 30 মিনিট এমন মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ আজকেও হয়তো বা ওই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা যেভাবে বেনফিকার এগেনস্টে হেরেছিল না, ওইভাবে মারা খাইতে পারে আমার কাছে মনে হইতেছিল। বাট শেষ পর্যন্ত কিন্তু কোর্তুয়াই কিন্তু আমাদেরকে ফার্স্ট হাফে বাঁচিয়ে দিয়েছে। ফার্স্ট হাফে কিন্তু আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। আমরা বলগুলা হোল্ড করে রাখতে পারি নাই, আমাদেরকে যখন হাই প্রেস করে আমরা বলগুলা পিক করতে পারতেছি, বলগুলা হোল্ড করে রাখতে পারতেছি না, বলগুলা ভালোভাবে পিক করতে পারতেছি না। আমাদের মিডফিল্ডে বিরাট একটা উইকনেস রয়েছে, একমাত্র চুইমিনি ছাড়া। মিডফিল্ডে একমাত্র চুইমিনি ছাড়া মিডফিল্ডে আর কোনো ফুটবলার আহামরি ভালো করতে পারে নাই। হ্যাঁ, ফেদেরিকো ভালভার্দের যে বিষয়টা, সে অনেকটা সময় রাইট ব্যাক এবং
রাইট মিডফিল্ডার হিসেবে খেলেছে। সো ওর ব্যাপারটা আলাদা। ওকে আমরা তো দেখতে পেয়েছি দুইটা অ্যাসিস্ট করেছে। যেখানে ম্যাচের ১৬ মিনিটে যে অ্যাসিস্টটা ওইখানেও ফেদেরিকো ভালভার্দে দারুণ একটা অ্যাসিস্ট করেছেন। সেই সাথে আমরা ম্যাচের ৮০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা করেছে ওইখানেও কিন্তু দারুণ একটা অ্যাসিস্ট করেছেন। সো ওর ব্যাপারটা আলাদা। আমরা তো এবারের সিজনে তো ফেদেরিকো ভালভার্দেকে আমরা মিডফিল্ডার হিসেবে ফোকাস করতেছি না। আমরা কিন্তু ফোকাস করতেছি তাকে রাইট ব্যাক এবং একজন রাইট উইং ব্যাক হিসেবে আমরা বিবেচনা করতেছি। তো সেই হিসেব করলে এই জায়গাটাতে কিন্তু আমাদের মিডফিল্ডে অনেকটা ঘাটতি রয়েছে, যেখানে একমাত্র চুইমিনি ছাড়া কেউ ভালো করতে পারে নাই, আর আর্তাগুলার তো আহামরি তেমন কিছু করতে পারে নাই। আর সেই সাথে আমরা কিন্তু দেখতে পাইছি যে কামাবিঙ্গার একটা অনেকগুলা মিস্টেকও কিন্তু এই ম্যাচটাতে ছিল। সবকিছু মিলিয়ে মিডফিল্ড আমরা ডোমিনেট করতে পারিনি। ফাইনাল থার্ডের কথা যদি বলি তাহলে ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া আর কেউ তেমন কিছু করতে পারে নাই। গঞ্জালো গার্সিয়া ও তো যাচ্ছে তাই অবস্থা। ভিনিসিয়াস জুনিয়রের যে বিষয়টা, ভিনিসিয়াস জুনিয়র প্রথম দিকে কিছু ম্যাজিক্যাল মুভমেন্ট দেখাইছে, যেখানে ম্যাচের 30 মিনিটের পরে কিন্তু তিনি বেশি ম্যাজিক্যাল মুভমেন্ট দেখানোর ট্রাই করেছে, যেখানে আমরা কিছু তার ড্রিবল দেখেছি, যেখানে কিন্তু আমরা তার কিছু চান্সেস ক্রিয়েট দেখেছি। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সর্বশেষ 5টা চ্যাম্পিয়ন্স লিগে 3টা গোল 4টা অ্যাসিস্ট সম্ভবত করে ফেলেছেন। 3টা গোল না জানি 2টা গোল 4টা অ্যাসিস্ট করে ফেলেছেন। আর তিনি কিন্তু সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ 5টা ম্যাচে 5টাই গোলের দেখা পেয়েছেন। দ্যাটস মিন তিনি এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন। সো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদকে উদ্ধার করার জন্য যদি হাতে গোনা কয়টা ফুটবলারের কথা বলেন তাহলে এই মুহূর্তের কথা বলতেছি, কিলিয়ান এমবাপ্পেকে আপনার বাদ দিতে হবে। এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়র এবং ফেদেরিকো ভালভার্দে এই দুইটা ফুটবলারই কিন্তু রিয়াল মাদ্রিদকে উদ্ধার করতেছে। সেই সাথে মিডফিল্ডে চুয়েমেনি, আর আমাদের তো এখন বেলিংহামও নাই, আর কিলিয়ান এমবাপ্পের রিসেন্টলি তার ফর্মটা যাচ্ছে তাই অবস্থা। সো আমরা কিন্তু এখনো পর্যন্ত কিলিয়ান এমবাপ্পেকে ব্যালন ডিওরের লিস্টে রাখতেছি, কারণ ইউরোপে তার সবচাইতে গোল বেশি, এবং ইউরোপে না মানে লা লিগাতেও সবচাইতে গোল বেশি, চ্যাম্পিয়ন্স লিগও সবচাইতে গোল বেশি। সো ইউরোপেও সম্ভবত সবচাইতে বেশি। সো তিনি কিন্তু এখন ব্যালন ডিওরের লিস্টে কিন্তু আছেন। এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ যদি হেরে যেত কিংবা চ্যাম্পিয়ন্স লিগ থেকে যদি বাইর হয়ে যেত, তাহলে কিন্তু কিলিয়ান এমবাপ্পের যে ব্যালন ডিওরটা, সেই ব্যালন ডিওরটা কিন্তু অনেকটাই ক্ষীণ হয়ে যেত, অর্থাৎ তার যে পাওয়ার সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু আরো কমে যেত। কারণ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ প্রায় প্রত্যেকটা টুর্নামেন্ট থেকে কিন্তু প্রায় ছিটকে গেছে, একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা ছাড়া প্রায় প্রত্যেকটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। কোপা দেল রে থেকে ছিটকে গেছে, তারপর স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও কিন্তু তারা হেরেছিল। সো এখন রিয়াল মাদ্রিদের সামনে মাত্র 2টা ট্রফি ক্লেম করার সুযোগ রয়েছে। সো ওই 2টা ট্রফির মাঝে একটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ, একটা হচ্ছে লা লিগা। যদি চ্যাম্পিয়ন্স লিগ থেকে যদি আজকে রিয়াল মাদ্রিদ বিদায় নিত, তাহলে নিশ্চিতভাবে কিলিয়ান এমবাপ্পে এতগুলা গোল করার পরেও, 40 50 60টা গোল করার পরেও শেষ পর্যন্ত কিন্তু তিনি গোল্ডেন যে ব্যালন ডিওরটা রয়েছে সেই ব্যালন ডিওরটা কিন্তু তিনি পেতেন না, এটা বলাই যায়। এখন রিয়াল মাদ্রিদের হয়ে 2টা ফুটবলার এখন ব্যালন ডিওরের পাওয়ার জন্য যে রেস রয়েছে, সেই রেসে এখনো পর্যন্ত 2টা ফুটবলার টিকে আছে। একটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, একটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। আর এই ভিনিসিয়াস জুনিয়রে কিন্তু লাস্ট কয়টা ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে লাস্ট কয়টা ম্যাচে গোল করে ওই কিলিয়ান এমবাপ্পের যে ব্যালন ডিওর পাওয়ার যে একটা ব্যাপার স্যাপার, ওই ব্যাপারটা এখনো তিনি টিকিয়ে রেখেছেন। যদি হেরে যেত তাহলে নিশ্চিতভাবে কিন্তু কিলিয়ান এমবাপ্পে এবারের ব্যালন ডিওর থেকেও ছিটকে যাইতেন। যে ফুটবলারটা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য, ব্যালন ডিওর জেতার জন্য রিয়াল মাদ্রিদে এসেছে, ওই স্বপ্নটা কিন্তু এইখানে তার শেষ হয়ে যেত। সো ভিনিসিয়াস জুনিয়রকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। সো সবকিছু মিলে এই মুহূর্তে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে, রিয়াল মাদ্রিদের যে উইকনেস গুলা রয়েছে এর মাঝে একটা উইকনেস হচ্ছে প্রপার গোল স্কোরারের অভাব, যেখানে ভিনিসিয়াস জুনিয়র ছাড়া এই মুহূর্তে কেউ কিন্তু তেমন প্রতিনিয়ত গোল পাইতেছে না। এইখানে একটা উইকনেস রয়েছে। মিডফিল্ডে চুইমিনি ছাড়া বাকি যে ফুটবলার গুলা রয়েছে তারাও কিন্তু একের পর এক ডিজাস্টার পারফরমেন্স দিতেছে। এইখানেও কিন্তু একটা উইকনেস রয়েছে। ডিফেন্স লাইনেও কিন্তু আমরা অনেকগুলা উইকনেস দেখতে পাইতেছি। রাহুল এসেনসিও দারুণ কিছু মিস্টেক করছে। সেই সাথে কিন্তু আমরা বাকি যেই ডিফেন্ডার গুলা রয়েছে এদেরও কিন্তু গেমগুলা আহামরি তেমন একটা ভালো দেখি নাই। ক্যারারেসকে অনেক সময় কিন্তু আমরা ওভারল্যাপ করতে দেখতে পাইছি। সেই সাথে তার যেই গেমের সাথে সমন্বয়তা বজায় রেখে ডিফেন্সে নামার যেই বিষয়টা সেটাও কিন্তু অনেকটা দেখি নাই। এই জায়গায় কিন্তু তিনি যেই পজিশনটা লুজ করেছেন সেই পজিশনটা ফিল আপ তিনি
যথোপযুক্ত সময় কিন্তু তিনি করতে পারেনি। সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের এখনো কিন্তু অনেক উন্নতির জায়গা রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে আপনার এই যে খুঁটিনাটি বিষয়গুলা, সেই বিষয়গুলা কিন্তু এখন থেকে সলভ করতে হবে। যে সমস্যাগুলো রয়েছে ছোটখাটো সমস্যা, এগুলা কিন্তু সলভ করতে হবে। বাট এখনো পর্যন্ত কিন্তু প্রপার ভাবে রিয়াল মাদ্রিদ সেই বিষয়গুলা কিন্তু ক্লিয়ার করতে পারতেছে না। বড় টিমের এগেনস্টে যখন রিয়াল মাদ্রিদ খেলবে তখন কিন্তু বুঝতে পারবেন। বেনফিকার এগেনস্টে আমাদের এই অবস্থা, যেখানে আমরা সান্তিয়াগো বার্নাবিউ তো অনেকটা ভুগেছি। তো বড় টিমগুলার এগেনস্টে যখন আমরা খেলবো তখন আমাদের কি অবস্থা হবে? যেমন গত সিজনে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে না কোয়ার্টার ফাইনালে আমরা আর্সেনালের এগেনস্টে হেরে বিদায় নিয়েছিলাম। তো বুঝতেই পারতেছেন, এবারও যদি এমন টাইপের টিমের সঙ্গে আমাদের খেলতে হয় তখন আমাদের কি অবস্থা হবে। আমাদের কিন্তু এবারও বিদায় নিতে হবে যদি যথোপযুক্ত সময়ে আমরা ওই যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলোর সমাধান যদি আমরা খুঁজে না পাই। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচটাতে আপনারা যেই রিয়াল মাদ্রিদকে দেখেছেন, হ্যাঁ লাস্টের যে 10-15 মিনিট রিয়াল মাদ্রিদ তাদের মতোই খেলেছে। এর আগে রিয়াল মাদ্রিদকে কিন্তু প্রপার ভাবে আপনারা রিয়াল মাদ্রিদের গেমটা দেখতে পান নাই। রিয়াল মাদ্রিদের যে রূপে খেলে সেই রূপে কিন্তু আপনারা তাদেরকে দেখতে পারে নাই। শুধু এবার না, বিগত 2-3টা সিজন কিন্তু আমরা এমন দেখতে পাইতেছি। সো সো সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের ম্যাচটা আপনারা কেমন দেখলেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন।